নমস্কার। রানী ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে কুন্দবউ যেই তার বর ফিরেছে দেবীপ্রসাদ একদম নালিশ করতে শুরু করে দিয়েছে যে ভবানী নাকি তার অপমান করেছে, এমনকি তার স্বামীরও অপমান করেছে। বলছে আপনার অপমান শোনার আগে আমার মরে গেলেই ভালো হতো। তখন বলছে কি হয়েছে বলবে, তখন যা যা ঘটেছে আর কি সবটাই বলে। তখন দেবীপ্রসাদ বলছে যে বড্ড সাহস বেড়েছে বৌঠানের, তোমাকে মেয়ে মানুষ পেয়েছে তো তাই। তখন ভবানী এসছে, ভবানী কথাগুলো শুনেছে। তো কুন্দবউ বলছে ওই যে এসেছে, বাড়িটাকে একবারে যুদ্ধক্ষেত্র বানিয়ে ছেড়েছে। তখন ভবানী বউ দেবীপ্রসাদকে বলছে মেয়ে মানুষকে তুমি দুর্বল ভাবতে পারো, কিন্তু আমি দুর্বল মনে করি না। আমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাই পছন্দ করি, আর অন্যায়ের বিরুদ্ধে যে অন্যায় করে তাকে শাস্তি দিই। তখন বলছে যে আপনার মানে আস্পর্দাটা খুব বেড়েছে। বলছে এটাকে আস্পর্দা বলে না, এটাকে সৎসাহস বলে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সৎসাহস, আর এই সৎসাহস রানী ভবানীর শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে। বলছে ভবানী বলছে এত নিকৃষ্ট মানের কাজ আপনি করলেন কি করে, এতটা নিচে আপনি নামলেন কি করে? আমি জানি যে আপনি নিজেরটা ছাড়া কারোরটা বোঝেন না, তবুও আপনি এতটা নিচে নামতে পারলেন। বিপ্রসাদ মনে মনে বলছে সর্বনাশ, ভবানী বৌঠান তো দেখছি সবকিছু জেনে গেছে, আজ আর রক্ষে নেই। ভবানী বলছে নাটোরের রাজরানী আপনার থেকে উত্তর চাইছে, উত্তরটা দিন। এবার নাটক করতে শুরু করেছে বর বউ দুটো মিলে, মানে দেবীপ্রসাদ আর কুন্দ। দেবীপ্রসাদ বলছে তুমি এই কাজ কেন করলে বলো তো কুন্দ, কেন তুমি ছবি আঁকতে গেলে তারার, তাই বলছে। তখন ভবানী বলছে দেখো কুন্দ, দেখছো এই হচ্ছে দেবীপ্রসাদ মৈত্র, যে চিরকাল নিজের অন্যায়টাকে নিজের গা ছাড়া করে সবসময় অন্যের দায়ী, মানে অন্যের ঘাড়ে চাপিয়ে দেবে, যেমন তোমার ঘাড়ে চাপাচ্ছে। কুন্দ যখন তার বরের কাছে গেছে, ওর বর বলছে দেবীপ্রসাদ রাজরানী হয়ে থাকতে চাও না পাটরানী ভেবে নাও। তখন কুন্দ বলছে আপনি যা বলবেন তাই করব, আমি সব দোষ স্বীকার করে নেব, আমার উপরে নিয়ে নেব। তখন বলছে যা দোষ করার আমি করেছি, আমার স্বামী কিছু করেনি। তখন বলছে দেবীপ্রসাদ দেখলেন তো আমি এর মধ্যে নেই, ও করেছে সবকিছু। তখন ভবানী বলছে আপনি আছেন এই সবের মধ্যে। তো ভবানী কিন্তু খুব করে জিজ্ঞাসা করেই যাচ্ছে, কিন্তু দেবীপ্রসাদ কিছুতেই স্বীকার করছে না। তখন সেখানে ইন্দু বৌঠান, সত্য ঠাকুরবউ, এটা সবাই চলে আসে। তো বলছে সত্য বলছে এইভাবে হবে না বৌঠান, অন্য ব্যবস্থা করতে হবে। এদিকে ভবানীকে ইন্দু দিদি চুপ করতে বলছে যে একটু শান্ত হ, নাহলে তো শরীরটা ভেঙে যাবে, বয়সটা তো ধীরে ধীরে আমাদের বাড়ছে নাকি না কমছে। তখন তো ভবানী চোখে জল চলে আসে, বলছে যে তাহলে তোমরাই বলো না, তোমরাই স্বীকার করতে বলো না, আমি চুপ করে যাচ্ছি। তোর মাকেও বলছে কবে থামবে, আর কত নিচে নামবে, হ্যাঁ কত সহ্য করবো এগুলো, আর হ্যাঁ আমার উপরে রাগ চরিতার্থ করার জন্য আর কত নিচে নামবে, কার কার ক্ষতি করবে। আমার মহারাজকে গোপনে শেষ করে দিল, তাও শান্তি হলো না। সত্য বলছে এইভাবে হবে না বৌঠান, বিচার সভা বসানো হোক। উনিও বলছে হোক। সত্যর বউ তখন বলছে না এমনটা করতে নেই, মাথাটা ঠান্ডা করুন। অনেকে বলছে আমি না ফুল্লরা দিদিকে অনেক বুঝিয়েছি, মানে কুন্দ দিদিকে অনেক বুঝিয়েছি, তাও ফুল্লরা দিদির কথা শুনে অন্যায় কাজগুলো করে। এবার সত্যর বউকে আঙ্গুল দেখিয়ে বলছে তোমাকে মাঝখানে কথা বলতে কে বলেছে? সত্য তখন তেড়ে এসছে, প্রসাদ দাদা বলছে আমার স্ত্রীর সাথে ভদ্রভাবে কথা বলো, সে যাই করুক তোমাদের মতো আগুন লাগাচ্ছে না। বলছে আপনজন বোঝো, এত কিছুর পরও সে চেষ্টা করছে যাতে আপনজনেরা মিলেমিশে থাকতে পারে। ভবানী বলছে ছাড়ুন তো সত্য ঠাকুরবউ, কাকে বোঝাচ্ছেন? চোরা না শুনেরও সত্যের কাহিনী। আমাদের প্রসাদ ঠাকুরবউয়ের তো সেই হাল, সিংহাসনের লোভ ওনাকে এত অন্ধ করেছে যে উনি কি করছেন এটা আর ওনার মাথাতেই নেই। উনি এটা ভুলেই গেছেন যে তারা তারই পরিবারের এক সদস্যা, উনি তার খুড়ো মশাই হন। আর দেয়ান মশাই রঘুরাজা সবাই এসছে। কি হয়েছে রাজরানী, কি হয়েছে এখানে? দেয়ান মশাই বলছে রানীর রেগে যাওয়ার যথেষ্ট কারণ আছে। সত্য আবারও বলছে আমি তো বলছি বিচার সভা বসানো হোক, মহারাজের মৃত্যুর বিষয়ে আমারও কিছু কিছু জানা আছে, সেই সব কথা আমি বলবো। তার উপর রাজকুমারী তারার সাথে যে ঘৃণ্য কাজ করা হয়েছে তারও বিচার হবে। সত্য বলছে এদেরকে ফিরিয়ে আনা, ঠাঁই দেওয়া সবটা ভুল হয়েছে, সবটা। তখন কান্তর মা বলছে কথাখানা কি তুমি আমায় বলছো? পরিবারটাকে একজোট করে রাখাটা কি আমার ভুল হয়েছে? বলছে মেজো ঠাকুরবউ কি হলো, আমি কি ভুল করেছি? চুপ করে আছো যে? আজকে আমরা পরিবারের সদস্যরা যদি একজোট হয়ে না থাকি তাহলে প্রজাদের কোন মুখে বলবো একজোট হয়ে থাকতে? বিষ্ণুরাম বলছে যে বৌঠান আমরা কিন্তু পরিবারের সাথে একত্রিত হয়ে থাকবো বলেই ফিরে এসেছিলাম। তখন রঘুরাজা বলছে এই চুপ করুন, ভূতের মুখে রাম নাম, মনে নাই এই রাজরানীকে মানে খুন করার অভিযোগে আপনি কারাগারে বন্দী হয়েছিলেন, ভুলে গেছেন? বেশি নাটক করবেন না, এবার কথাবার্তা হচ্ছে। আজকে নিজে এরকম বলে নিজের ছেলেটাকেও শিক্ষা দিতে পারেননি। প্রসাদের মা এসছে এবার, বলছে এই তোমরা কি শুরু করেছো, হ্যাঁ আমার ছেলেটার পিছনে এত পড়েছো কেন? তখন ভবানী বলছে, মানে প্রসাদ আগে বলছে দেখো না আমি নাটোরে কোনো ক্ষতি করিনি, কোনোদিনও করিনি, কেমন কথাবার্তা বলছে, আমি ভাবতেই পারবো না কোনোদিনও নাটোরে ক্ষতি করার কথা। ভবানী বলছে কোন মুখে বলছেন, কিভাবে বলতে পারছেন কথাগুলো? মহারাজকে শেষ করে দেওয়ার পরেও, আমার তারার সাথে এত ঘৃণ্য কাজ করার পরে এই কথাগুলো কি করে বলছেন আপনি? বিষ্ণুরাম তো বলছে কি করেছে আমার ছেলে, কি করেছে, শুধু শুধু দোষারোপ কেন লাগানো হচ্ছে? ভবানী বলছে
যে মহাভারতে এক ধৃতরাষ্ট্রের কথা শুনেছিলাম, আর এই কলিযুগে আপনাকে দেখছি। ছেলের সব দোষ থাকা সত্ত্বেও আজকে অবলীলায় সেটাকে চাপা দিয়ে আপনি তাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন। ভবানী বলছে আমার কাছে প্রমাণ আছে, শুনতে চান? প্রমাণ শুনতে চান? এই বলে তরোয়াল নিয়ে প্রসাদের দিকে এগিয়ে গেলে তরোয়ালটা প্রসাদের মা ধরে নেয়। বলে, কি প্রমাণ আছে তোমার কাছে? নিয়ে এসো আগে, প্রমাণ ছাড়া কোনো কথা বলতে আসবে না এখানে। তো ভবানী এক এক করে সব প্রমাণের কথা বলছে। সেই চিত্রকরকে ধরেছে, চিত্রকরকে গ্রেপ্তার করেছে, চিত্রকর আবার সেই দাসীর নাম নিয়েছে, সেই দাসীকেও গ্রেপ্তার করা হয়েছে, সবটা। এমনকি যখন সিরাজ আক্রমণ করতে এসেছিল, সেখানে গাছের আড়ালে দেবীপ্রসাদের জুতোর ছাপ, মানে জুতোর যে নকশার জুতো পরে সেটা ছাপ পাওয়া গেছে, সবটাই বলল। তখন বলছে, মানে ওই প্রসাদের মা বলছিল তো, আমি না হলে আমার প্রাণ ত্যাগ করে দেবো, তাই বলছে ভুল মানুষের জন্য প্রাণ ত্যাগ করছেন, এইসব না ভেবে আপনার ছেলেটাকে যদি একটু ভালো করে মানুষ করতেন তাহলে কাজের কাজ হতো। উনি বলছে, কিসের জন্য করছেন? ওই রাজসিংহাসনের জন্য তো? বিশ্বাস করুন, ওই রাজসিংহাসন আমি আপনাকে সঁপে দিতাম যদি আপনি সেই সিংহাসনে বসার যোগ্য হতেন। কিন্তু যে মহারাজকে শেষ করে দিতে পারে, তার মেয়েকে শেষ করার মানে কি বলবো, মানে ইয়ে করতে পারে, অভিসন্ধি আটতে পারে, লক্ষ লক্ষ মানুষের ক্ষতি করার কথা ভাবতে পারে, সেই মানুষ আর যাই হোক সিংহাসনে বসার যোগ্য হতে পারে না। প্রসাদ বলছে, একজন মহিলার হাতে ক্ষমতা দিলে এরকম অযৌক্তিক কথাই শুনতে হয়। রঘুরাজা রেগে যায়। খবরদার দেবীপ্রসাদ, শেষবারের মতো বারণ করছি, নারীর কোনো রকম অসম্মান যাতে তোমার মুখ থেকে না শুনি। নাটোরের রাজবংশের মানুষেরা সেটা করে না। দেবীপ্রসাদ চুপ করে যায়। বিষ্ণুরাম বলছে যে, আপনি শুধু এইটাই দেখলেন আর আমার ছেলেটাকে যে অপমান করা হচ্ছে সেটা দিকে নজর দিলেন না। তখন ইন্দুবউ বলছে, তাহলে এরকম কাজ করে কেন? এরকম কাজ করে কেন যে এত কথা শুনতে হয়? আমার বোন তো আর মিছিমিছি কথা বলছে না, সে কখনো মিছে কথা কয়ও না, সত্য কথাই কয়, তাই বলছে আর কি। কুন্দ তো বলছে, আমার স্বামীর নামে অপমান শোনাটা আমার কাছে পাপ। তখন কান্তর মা বলছে, তাই বুঝি? তাহলে স্বামীকে ঠিক পথে চালনা করাটাও স্ত্রীর কাজ। ভবানী বলছে, সেসব কি করে জানবে মা? এই প্রসাদ ঠাকুর বউ তো নারীদের সম্মানই করে না, কিন্তু সে ভুলে যাচ্ছে সেই নারী কিন্তু তাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে পৃথিবীতে এনেছিল। আর সেই মা আবার তাকে কুশিক্ষায় বড় করেছে, তার সমস্ত দোষ গুণ চাপা দিয়ে একদম তাকে মহান সাজানোর চেষ্টা করছে। জানি এই জন্যই বোধহয় নারীদের আজ এত দুরবস্থা। ভবানী বলছে। রঘুরাজা এবার বলছে যে, আগে সময় থাকলে দেবীপ্রসাদকে এক্ষুনি আমি কারাবাসে ঢুকিয়ে দিতাম আর কি, কিন্তু এখন তারার কথা ভেবে আমাদের চুপ থাকতে হবে, কারণ সামনেই তার বিয়ে, তাই কোনো রকম কোনো অসম্মান অপমান এরকমটা না আসে, কারণ সবার নজর তাদের দিকে। তো সেই ভেবে, মানে ওরা এটা মনে না রাখলেও আমাদের তো মনে রাখতে হবে, ওরা আমাদের পরমাত্মীয়, মানে কোনো রকম মান সম্মান বা অপমান অবহেলা তারা তারার বিয়েতে চাইছেন না আর কি। তো তখন প্রসাদের মা বলছে, এই হাঘরের মেয়ে সেটা কি করে বুঝবে? সে তো যবে থেকে এসেছে তবে থেকে এইসবই চলছে আমাদের নাটোরে। ওই তার মধ্যে আমাদের কুলদেবীকে সরিয়ে কি সব মূর্তি পুজো করছে, তাতে তো ওরও কম ক্ষতি হয়নি, কিন্তু কি আর করা যাবে। বিষ্ণুরাম বলছে ভবানীকে যে, একটু খোঁজ খবর রেখেছো ব্রাহ্মণ সমাজ এই বিয়ে নিয়ে কি বলছে? ভবানী বলছে, আমরা কুল সমাজ সবকিছু ধ্যান রেখে আমরা এই বিয়ে স্থির করেছি। বলছে বিষ্ণুরাম, আমাদের বাড়িতে সমস্ত বিবাহ সম্পন্ন করার আগে দেবী জয় দুর্গার আহ্বান করা হয়। তোমার বিয়ের সময় করা হয়নি তাই তুমি জানো না, প্রসাদের বিয়ের সময়ও কিন্তু করা হয়েছিল। কান্তর মা বলছে, এই বেলাতেও হবে, প্রত্যেকের বেলাতেই হয়েছে, তাই এই মেয়ের বেলাতেও হবে। তো রঘুরাজা বলছে যে, কথাখানা কিন্তু ঠিক ভবানী মা, তুমি একটু ভেবে দেখো। বলে, ঠিক আছে রঘুরাজা। তো বিষ্ণুরাম বলছে যে, এখন সেই ব্যাপারটা নিয়ে আগে ভাবা উচিত, এই এই মানে প্রসাদের ব্যাপারটা নিয়ে না ভেবে। তো এরপরে যখন সেই ব্যাপারটার দিকে মোড় ঘুরে যায়, বিষ্ণুরাম মনে মনে বলছে, কিভাবে ঘুরিয়ে দিলাম সব খেলা। এখন কিছুদিন অন্তত পক্ষে প্রসাদকে নিয়ে টানাটানি হবে না। প্রসাদ মনে মনে বলছে, কথাখানা ঘুরিয়ে আমাকে বাঁচিয়ে নিলেন বাবা মশাই, কিন্তু এতে আমার মনের আগুন নিভল না। আরো বড় সর্বনাশ ঘটবে। বিয়ে আসুক না, নবাবকে কি করে আরো বেশি তাতানো হয় আমিও দেখবো, তাতানো যায় আর কি, সেই চেষ্টাই করবে আর কি দেবীপ্রসাদ। তছনছ করে দেবো আপনাকে বৌঠান, যতক্ষণে আমি নাটোরের সিংহাসন না পাচ্ছি ততক্ষণ আপনাকে ছেড়ে কথা বলবো না। এমনটা ভাবতে ভাবতে এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।